হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত 13ই অক্টোবর 2025 আমি ভ্রমণ করেছিলাম ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত। সেদিন আমার ভ্রমণ সঙ্গী ছিল একতা ট্রান্সপোর্টের একটি হিনো একে 1J বাস। অনেকদিন ধরেই নন এসি বাসে ট্রাভেল করা হয় না, তাই সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নন এসি বাসে করে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ভ্রমণ করব। ঢাকা রাজশাহী রুটে অনেক অপারেটর রয়েছে, তার মধ্য থেকে আমি একতা ট্রান্সপোর্টকে কেনই বা বেছে নিয়েছিলাম। সেদিন আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, একতা ট্রান্সপোর্টের সার্ভিস কেমন পেয়েছি, ঢাকা থেকে রাজশাহী যেতে আমার কতক্ষণ সময় লেগেছে, সবকিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। এখন আমি অবস্থান করছি ঢাকা আব্দুল্লাহপুর একতা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে। ঠিক এখান থেকে আজকে আমি ভ্রমণ করব রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড পর্যন্ত। আব্দুল্লাহপুর থেকে আমাদের গাড়ি ছাড়ার সময় ছিল রাত 10টা 40 মিনিট। আর এই হচ্ছে আব্দুল্লাহপুর থেকে একতা ট্রান্সপোর্টের গাড়ি ছাড়ার শিডিউল। আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যদি কোনো সময় কাজে লাগে তাহলে লাগতেও পারে। আর এই হচ্ছে একতা ট্রান্সপোর্টের আব্দুল্লাহপুর কাউন্টারের ইন্টেরিয়র। এখানে নামাজের স্থান, ওয়াশরুম সহ বসার জন্য বেশ প্রশস্ত জায়গা রয়েছে। তো আমাদের গাড়ির টাইম রাত 10টা 40 হলো। আমাদের গাড়ি আসতে বেশ খানিকটা লেট করে ঠিক 11টা এসে আব্দুল্লাহপুর কাউন্টারের সামনে উপস্থিত হয়। এই হচ্ছে আমাদের আজকের ভ্রমণ সঙ্গী একতা ট্রান্সপোর্ট, গাড়ি নাম্বার 149769। 2016 সালে এই গাড়িটার রাস্তায় নেমেছিল। এখন পর্যন্ত এটার বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। কিন্তু লোকে বলে 1J কখনো বুড়া হয় না। তো চলুন আজকে আমরা এই গাড়িতে ভ্রমণ করে দেখি 1J কি আসলেই বুড়া হয় কি না। গাড়িটা যেহেতু মহাখালী থেকে ছেড়ে এসেছে, সো আমি ইন্টেরিয়র পুরোটা দেখাতে পারলাম না, ভিতরে যাত্রী রয়েছে। ইন্টেরিয়র পুরোটা না দেখাতে পারলেও সামনে যে সিটগুলো দেখেছেন এই সিটগুলো নন এসিতে বেশ ভালোই আরামদায়ক বলা যায়। আর আজকে আমি ভ্রমণ করছি গাড়িতে থাকা 40টি সিটের মধ্যে একেবারে সামনের সিটটাতে, অর্থাৎ আলফা 2তে। এই সিটটাতে করে ঢাকা থেকে রাজশাহী যেতে আমার ভাড়া গুনতে হয়েছে 700 টাকা। শুধু এই সিট না, একতা ট্রান্সপোর্টের এই নন এসি বাসে করে যে কোনো সিটে বসে ঢাকা থেকে রাজশাহী গেলে আপনাকে 700 টাকা ভাড়া দিতে হবে। ঘড়িতে বাজতেছে রাত 11টা 10 মিনিট। ইতিমধ্যে আমাদের গাড়িটি আব্দুল্লাহপুর কাউন্টার থেকে ছেড়ে এসেছে। এখানে টঙ্গীর ব্রিজ যেহেতু ভাঙ্গা, আমি ভেবেছিলাম আব্দুল্লাহপুর থেকে ঘুরে আবার উত্তরা দিয়ে ফ্লাইওভার দিয়ে যাবে, কিন্তু আমাদের গাড়িটি ফ্লাইওভার দিয়ে যায় নাই। এদিকে এই ভাঙ্গাচোরার উপর দিয়ে এসে এখন আমরা বেরিবাদের দিকে যাচ্ছি। বেরিবাদ হয়ে আমরা টঙ্গী দিয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা করব। আর যেহেতু আমাদের উস্তাদ এই দিকটায় ফ্লাইওভার মারেননি, সো গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমরা বেশ ভালো পরিমাণে জ্যাম খেয়েছি। তারপর কড্ডা কোনাবাড়ি হয়ে চন্দ্রা পর্যন্ত যেতে যেতে আমাদের প্রায় 1টা বেজে যায়। আর সেদিন জার্নির আসল টেস্ট পাওয়া শুরু করি মূলত চন্দ্রা পার হওয়ার পর থেকেই। তবে চন্দ্রার আগে আমাদের উস্তাদ হিনু একে 1J'র প্রপার গর্জন এবং বেশ কয়েকটা গ্যাপ শট মেরে বুঝিয়ে দিয়েছেন যে আজকের জার্নিটা আমার খারাপ হচ্ছে না। ছোটখাটো এই কয়েকটা ক্লিপ দেখে কি বুঝলেন আমাদের ড্রাইভার সাহেব কেমন জার্নি উপহার দিবেন আজকে আমাদেরকে? তো ইতিমধ্যে আমরা গাজীপুর চৌরাস্তা পার হয়ে চলে এসেছি। গাজীপুর চৌরাস্তা পার হয়ে আমরা মহাখালীর একটা ওরিনের দেখা পাই। তো এটার বাম্পারে কিছুক্ষণ চালানোর পরে এটা যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে যায়। তারপর আমরা আবারও জ্যাম খাই। আসলে এভাবে জ্যাম ট্যাম খেতে খেতেই মূলত কড্ডা কোনাবাড়ি পার হয়ে চন্দ্রা পর্যন্ত যাই। চন্দ্রার পর থেকে মূলত আমাদের আসল রেস শুরু হয়।
রাত প্রায় 1টা বাজতেছে। ইতিমধ্যে আমরা চন্দ্রা পার হয়ে কালিয়াকৈর পার হয়ে চলে এসেছি আমাদের সামনে মির্জাপুর। এখানে এসে আমরা একটা নন এসি স্লিপার বাসের দেখা পাই, এক আজীব দেশ বাংলাদেশ। এখানে যদি আপনি কোনো কিছুর জোয়ার উঠাই দিতে পারেন তাহলে সেই জোয়ারের ঠেলায় ভেসে যাবে বাংলাদেশের সকল মানুষ। যেখানে লুলা স্লিপার এসিতে কোনো ভ্যালু নাই, একদম থার্ড ক্লাস বলা যায় সেগুলোকে, সেখানে তারা লুলার উপর নন এসি স্লিপার বানাইছে। তার মধ্যে আবার এটাতে সিটও রয়েছে, সুট ক্লাস না কি জন্য বলে এগুলাকে। এই যে দেখুন সে দাপিয়ে বেরোচ্ছে আমাদের সামনে, বামে একটা গাড়িকে ওভারটেক করেছে, সামনে হবিগঞ্জের সেই দিগন্তকে ওভারটেক করে সে চলে যাবে অনেক দূর। হবিগঞ্জের ব্যানার দিগন্ত পরিবহনের অনেক পুরাতন একটি রুট। এই রুটে মাল টানে, বিশেষ করে দিগন্ত পরিবহন সিলেট থেকে ঠাকুরগাঁও পর্যন্ত এই রুটে সার্ভিস দেয় তারা, অনেক আগের থেকে এই রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো সেই দিগন্তের বাম্পারে রয়েছে বিশিষ্ট লুলা স্লিপার নন এসি বাস এবং এর বাম্পারে রয়েছে আমরা। উপভোগ করুন সামনের ওদের খেলাধুলা, তারপর দেখতে থাকুন আমরা কি করি না করি। ইতিমধ্যে আমরা দিগন্ত এবং বিশিষ্ট সেই লুলা নন এসি স্লিপার প্লাস বিজনেস ক্লাস বাসটাকে ওভারটেক করে সামনে চলে এসেছি। এখন আমাদের সামনে রয়েছে ঝুমুর এবং বুড়িমারি ঝুমুরের কাছেও পাত্তা পায়নি, আর আমাদের কাছে তো পাবেই না, আমাদের উস্তাদকে তো শুরুতেই দেখেছেন কেমন। তো এতক্ষণ কেমন উপভোগ করলেন হিনু একে ওয়ানজে বাসের র ইঞ্জিন সাউন্ড। এরকম প্রেসার দিয়ে পিক আপ ফাটিয়ে ইঞ্জিন সাউন্ডের গর্জন শোনালে আসলে বারবার সেই গাড়িতে ভ্রমণ করতে মন চায়। আর রাজশাহী গেলে বারবার একতায় ভ্রমণ করার অন্যতম কারণ এটা, রাজশাহীর অধিকাংশ গাড়ি এভাবে পিক আপ ফাটিয়ে গাড়ি চালায়। এছাড়া আরো একটি কারণ হচ্ছে আমি যেহেতু উত্তরা থেকে রওনা দিয়েছি, মানে আবদুল্লাপুর থেকে যেহেতু আমি রাজশাহী যাচ্ছি, সো আমার এখান থেকে গাবতলে গিয়ে অন্য কোনো অপারেটরে করে আসাটা অনেকটা টাফ হয়ে যায়, যার কারণে আমি একতাকে বারবার বেছে নেই। এছাড়া মহাখালী থেকে যেসব গাড়ি চলে গ্রামীণ এবং ন্যাশনালের যেগুলো চলে এগুলো ম্যাক্সিমাম লিল্যান্ড গাড়ি পড়ে, যার কারণে আমি রিস্ক নিতে চাইনি। একতার যেহেতু সবগুলো গাড়ি 1J, সো আমি চোখ বন্ধ করে একতাতে ভ্রমণ করি বারবার উত্তরা থেকে যেহেতু যাই। এখন রাত প্রায় 1:10 বাজতেছে। এখানে আমরা এসবি সুপার ডিলাক্সের দেখা পাই, কিন্তু এখানে একটা গ্যাপ মিস করি আমরা, যে কারণে আমরা সেই এসবি সুপার ডিলাক্সের বাম্পারও হারিয়ে ফেলি। পাশাপাশি অনেকগুলো ট্রাকের কাছে ভরা খাই ডান পাশ দিয়ে। একটা ভুলের কারণে সবগুলো গাড়ি আগে চলে যায়, সেই একটু আগে পিছনে ফেলে আসা ঝুমুর সহ।
সামনে হিউজ পরিমাণ ট্রাক যেগুলো আমাদেরকে বাম পাশে রেখে ডান দিক দিয়ে বের হয়ে গিয়েছিল। তো সেই ট্রাকের প্রেসার থেকে বাঁচার জন্য আমাদের উস্তাদ সার্ভিস লেন ধরে টানা শুরু করেন। আর এই হচ্ছে আরেকটা ভুল হয়ে যায়, এই যে একটা ট্রাক ঢুকেছে বাম পাশে, এখন আমরা তার পিছনে পড়ে আবারও সেই মারা খাই আগের মতো। যে কয়টা ট্রাককে পিছনে ফেলে আগে আসছিলাম সেই ঝুমুর সহ সবগুলো ট্রাক আবারও আমাদের সামনে চলে যায়। এই ট্রাক আমাদের সামনে না টানতে পারতেছিল না দাঁড়ায় আমাদেরকে সাইড দিতে পারতেছিল, যেহেতু সার্ভিস লেন একটা গাড়ি বেশি এই দিক দিয়ে চলতে পারে না। সো সবকিছু মিলিয়ে আমরা তার পিছনে 50-50 স্পিডে চলতেছিলাম, অনেকক্ষণ তার পিছনে এভাবেই চলছি। এর ভিতরে সবগুলো গাড়ি ডান দিয়ে সাই সাই করে বের হয়ে চলে গিয়েছে, যদিও আমরা পরবর্তীতে তাদেরকে আবার ধরে ফেলি এবং ওভারটেক দিয়ে সামনে চলে যাই। চলুন ট্রাকের বাম্পার ধরে 40-50 স্পিডে চলা অবস্থায় ডান পাশ দিয়ে সারি সারি গাড়ির ছুটে চলা উপভোগ করা যাক অরিজিনাল সাউন্ডে। ভালোর জন্য সার্ভিস লেন ধরেছিলেন আমাদের উস্তাদ, কিন্তু এভাবে মারা খেয়ে যাব কল্পনাও করেনি। এবার মূল সড়কে ওঠার পর আরো একটি মারা খাই, সেটা হচ্ছে এসআর এর নন এসি বাস আমাদেরকে ওভারটেক করে চলে যায়। তারপর আমাদের উস্তাদ খেপে যান। তো দেখতে থাকুন। রাস্তায় হিউজ পরিমাণ ট্রাকের প্রেসার, এসআর এর এই নন এসি গাড়িটাও টানতে পারতেছে না, আমরাও টানতে পারতেছি না। দুই গাড়ি একসাথেই বাম্পার ধরে ধরে এগিয়ে চলতেছি। তো দেখা যাক কখন গিয়ে এসআর ট্রাভেলস এর এই নন এসি গাড়িটাকে ওভারটেক করা যায়। এসআর এর ওইটার চেসিস কি ইসুজু নাকি লিল্যান্ড আমি সঠিক জানি না, আসলে বারবার পিক আপে হারাই যাইতেছিল, দূরে চলে যাইতেছিল আর কি। তো এবার হয়েছে কাম, অনেকক্ষণ আমরা ট্রাকের পিছনে গুতাইছি, আর গুতামো না, এবার সার্ভিস লেন দিয়ে এক শটে সব পাখি শিকার করে ফেলবো। প্রথমেই এসআর এর সেই নন এসি গাড়িটাকে দিয়ে শুরু, সে ট্রাকের পিছনে কুতকুত খেলতেছে আর আমরা চলে যাচ্ছি। আগের বার সার্ভিস লেনে ঢুকে মারা খেলো, এবার কিন্তু মারা খাই নাই, ট্রাকের গ্যাপে পরে মারা খাওয়া, পরবর্তীতে সার্ভিস লেনে ঢুকে মারা খাওয়া, পরবর্তীতে এসআর এর হাতে
কট খাওয়া সবগুলো উসুল করে দিলেন আমাদের উস্তাদ এক টানে। তো উপভোগ করুন সার্ভিস লেন ধরে একতা ট্রান্সপোর্ট হিনু একে 1J বাসের 100 স্পিডে ছুটে চলা। রাত প্রায় 1:35 বাজতেছে। আমরা এখন এলেঙ্গা ক্রস করছি। আমরা মেইন সড়কে উঠে আরো একটি এসআর ট্রাভেলসের নন এসি বাসের দেখা পাই। এটার বাম্পার ধরে ধরে একদম যমুনা সেতু পর্যন্ত যাই, কারণ রাস্তায় হিউজ পরিমাণ ট্রাকের প্রেসার ছিল। আমরা সেভাবে টানতে পারিনি, এসআরও সেভাবে টানতে পারিনি। তবে যমুনা সেতু টুলে আমরা তার আগে চলে যাই গ্যাপ মেরে। তো উপভোগ করুন এসআর এর বাম্পার ধরে আমাদের ছুটে চলা একদম যমুনা সেতু পর্যন্ত।
রাত 1:50 আমরা যমুনা সেতুতে প্রবেশ করি। টুলে আমরা এসআর আগে চলে আসি। তো আমাদের সামনে এখন রয়েছে জেএস, একটা লোকাল অপারেটর। তো এটা যমুনা সেতুতে ট্রাকের বাম্পারে পরে স্লো চালাচ্ছিল, আমাদেরকেও সাইড দিচ্ছিল না, সেও আগে যেতে পারতেছিল না। তো এভাবেই আমরা যমুনা সেতু পার হই রাত 2টার দিকে। সেতু পার হয়ে আমরা অনেকগুলো লোকাল অপারেটরের দেখা পাই। সবগুলা ব্যানার কি আমরা নিরিবিলি পাশ কাটিয়ে সামনে চলে যাই। আর কিছুক্ষণের মধ্যে আমরা হাটিকুমরুল পার হব। হাটিকুমরুল পার হয়ে আমরা আমাদের হোটেলে প্রবেশ করব। তো এর আগ পর্যন্ত উপভোগ করুন হিনু একে 1J বাসের ছুটে চলা। রাত 2:20 আমরা এখন অতিক্রম করছি হাটিকুমরুল। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল রয়্যাল রূপালীতে প্রবেশ করব। হাটিকুমরুল থেকে একদম কাছে আমাদের হোটেলটি, মাত্র 5 মিনিটের দূরত্ব। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেল বিরতি পেয়ে যাব। হাটিকুমরুল থেকে আসলে উত্তরবঙ্গের সবগুলো রুট ভাগ হওয়া শুরু হয়েছে। একদিকে চলে গেছে রাজশাহী, অন্যদিকে চলে গেছে উত্তরবঙ্গের অন্যান্য সকল রুট। ওইদিকে গিয়ে আবার পরবর্তীতে ভাগ হয়। পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী সবকিছু ডান দিকে চলে গেছে। তো ডান দিকে গিয়ে আবারও সামনে ভাগ হবে, এক একটা রুট এক এক দিকে চলে যাবে। তো আমরা ইতিমধ্যে উত্তরবঙ্গের মেইন রুট থেকে আলাদা হয়ে গিয়েছি, আমরা এখন রাজশাহীর রুট ধরেছি। আমি জাস্ট এই রোডের সৌন্দর্য দেখার জন্যই রাজশাহী আসি বারবার। হাটিকুমরুল থেকে বনপাড়া পর্যন্ত এই রাস্তার যা সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব না। আমার মন চায় যে দিনরাত 24 ঘন্টা এখানেই থাকি, এই রাস্তায় খালি আপ ডাউন করি, আমার এতটা ভালো লাগে এই রাস্তাটা। তো যাই হোক, রাত 2:25 আমরা এখন প্রবেশ করছি হোটেল রয়্যাল রূপালীতে। প্রায় 25 থেকে 30 মিনিটের একটা ছোট্ট বিরতি ছিল এখানে। তো আমি আসলে এখানে কিছু খাইনি, যেহেতু বাসা থেকে খেয়ে বের হয়েছি রাতে। শুনেছি এই হোটেলের খাবারের মান এবং কোয়ালিটি নাকি খুবই ভালো এবং দামও নাকি কম। আমার আসলে খিদা ছিল না, যার কারণে ট্রাই করা হয়নি, অন্যথায় ট্রাই করা হতো। অবশ্য আবার যদি সামনে কখনো যাওয়া হয় আমি অবশ্যই ট্রাই করব এই হোটেলটায়। তো আমি সেদিন ভিতরে কিছু খাইনি, তবে বাহিরে 1 কাপ রং চা খেয়েছিলাম শরীরটা গরম করার জন্য। ওইদিকে আবার ভালোই কুয়াশা ছিল, তখন ঠান্ডাও ছিল। তো ইতিমধ্যে একটা 1J এসি বের হয়ে গেল একতার, আর একটা নতুন প্যাকেট লুলা এসি এসে ঢুকলো হোটেলে। একতার এই লুলা এসিটা যেহেতু প্যাকেট, আমি যদি ওইটাতে ট্যুর দিয়ে ওইটাতে ভ্লগ করতাম তাহলে হয়তো বেশি রিচ হইতো, বেশি মানুষ দেখতো। কিন্তু আমার আসলে লুলা ভালো লাগে না, লুলাতে উঠলে আমি নিজেই অসুস্থ হয়ে যাই। যার কারণে এসব লুলা ফুলা বাদ দিয়ে আমি নন এসি 1J-তেই রাজশাহী এসেছি। তো ইতিমধ্যে রাত 2:53 বাজতেছে। আমরা অলরেডি হোটেল বিরতি শেষ করে পুনরায় আমাদের গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা করেছি।
হাটিকুমরুল থেকে রাজশাহী পর্যন্ত আমরা রাজশাহীর বেশ কিছু অপারেটরের দেখা পাই, কিন্তু আমাদের সামনে কেউই পাত্তা পায়নি। ইতিমধ্যে আমরা আরপি এবং একটা লোকালকে ওভারটেক করে এসেছি। আমাদের সামনে এখন রয়েছে কেটিসি হানিফ। পুরো রাস্তা জুড়ে আমাদের সাথে কেউই পারেনি, কিন্তু আমাদের উস্তাদ একবারও কিন্তু গাড়ির স্পিড 100+ করেননি। সবসময় এভারেজ একটা স্পিড মেনটেন করে চালাইছেন এবং যতটুকু পারা যায় গ্যাপ শট মেরেছেন। আসলে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আপনি 140-160 স্পিডে চালায় যদি টাইম মেনটেন ঠিক মতো করতে না পারেন, তার চেয়ে বরং ভালো 100-র ভিতরে চালায় ঠিক মতো টাইম মেনটেন করা। এই কথাটা আমি আগেও বহুবার বলেছি। আমার কাছে অতিরিক্ত স্পিড প্রয়োজন নেই, আমার জাস্ট টাইম মেনটেন করা প্রয়োজন। সো আমি ঠিক যেমন ড্রাইভিং পছন্দ করি, ঠিক তেমনটাই পেয়েছিলাম একতা ট্রান্সপোর্টের এই বাসে। একদম কেউ নেই রাস্তায়, হাতে গোনা কিছু ট্রাক, আর আমরা ছুটে চলছি সাবলীল গতিতে আমাদের গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। অবশ্য আমরা নাটোর পার হওয়ার পর আরো বেশ কিছু গাড়ির দেখা পাই। রাত 3:45 দিকে আমরা নাটোর প্রবেশ করি। এখানে কিছু যাত্রী আছেন আমার, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা পুনরায় যাত্রা শুরু করব আমাদের গন্তব্যের দিকে। রাত অলমোস্ট 4টা পার হয়ে গিয়েছে, আমরা অলরেডি রাজশাহীর কাছাকাছি চলে এসেছি। তো এই পর্যন্ত যারাই আমাদের সামনে পড়েছে কেউই আমাদের সামনে দাঁড়াতে পারেনি। ভাবা যায় টপ স্পিড মাত্র 100 পর্যন্ত তুলো মাত্র 5 ঘন্টায় আমাকে উত্তরা থেকে রাজশাহী শিরুইল পর্যন্ত নিয়ে এসেছে একতা ট্রান্সপোর্টের এই গাড়ি। মানুষ বলে হিনু নাকি কখনো বুড়া হয় না, মানুষের এই কথাটার 100 ভাগ প্রমাণ পেলাম সেদিন আমি একতার এই গাড়িতে ভ্রমণ করে। এই 10 বছরের পুরনো একটা গাড়ি দিয়ে এত সাবলীল ড্রাইভিং, এত সুন্দর ইঞ্জিন কন্ডিশন, এত সুন্দর সাউন্ড, সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা জার্নি হয়েছে আমার। তো এখন আমাদের সামনে লাল সবুজ, খুব সম্ভবত রিজার্ভ নাকি তাদের লং রুট আমি জানি না। আসলে তার বাম্পারে রয়েছে ন্যাশনাল, ন্যাশনাল আমাদেরকে সাইড দিয়ে দেয়, লাল সবুজের সাইড দিয়ে দেয়। আসলে কেউই আমাদের সামনে দাঁড়াতে পারেনি ওই দিন।
ফাইনালি রাত 4:15 দিকে আমরা প্রাণের শহর, প্রিয় শহর রাজশাহীর আঙ্গিনায়। চন্দ্রা থেকে যদি হিসাব করি তাহলে আমার রাজশাহী আসতে টাইম লেগেছে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মতো। তবে একেবারে আবদুল্লাপুর থেকে হিসাব করলে আমাদের টাইম লেগেছে 11:10 থেকে 4:20, অর্থাৎ 5 ঘন্টা 10 মিনিট। তো আমার জার্নি অলমোস্ট শেষের দিকে, ব্লগটাও শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। ওভারঅল সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে একতার সার্ভিস খুবই ভালো পেয়েছি। ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত একটা পুকও নেয়নি একতা ট্রান্সপোর্ট। সুপারভাইজার সাহেবের ব্যবহার ভালো লেগেছে, নন এসি হিসেবে যতটুকু দরকার ততটুকুই পেয়েছি। আর ড্রাইভিং কেমন পেয়েছি তা তো সারা পথেই বললাম। সবকিছু মিলিয়ে আসলে বেশ ভালো একটা জার্নি হয়েছিল একতা ট্রান্সপোর্টের সাথে ওই দিন। ইয়েস, ফাইনালি রাত 4:20 আমাদেরকে রাজশাহীর শিরোইলে নামিয়ে দেয় একতা ট্রান্সপোর্ট। তারপর সে চলে যায় তার গন্তব্য চাপাইয়ের উদ্দেশ্যে। তো এই ছিল আমার ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সটে কোন গাড়িতে ভ্লগ চান তাও জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।